উপস্থিত নেতৃবৃন্দ, ইতিমধ্যে সৈয়দ মামুন মাহবুব আসছেন, আমাদের আইনজীবীদের অত্যন্ত প্রিয় মুখ এবং একজন সংগ্রামী নেতা এবং বিগত দিনগুলোতে যিনি আইনাঙ্গনে এবং রাজপথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাশেদ খান আমাদের অত্যন্ত প্রিয় ভাজন একজন উদীয়মান তরুণ রাজনীতিবিদ। রাশেদ খান এবং নুরুল হক, তাদের সাথে আমাদের সম্পর্ক যে সময়ে তারা ছাত্রদের সংগঠিত করছিল এবং নানামুখী আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করে ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়েছিল, বিভিন্ন বাহিনী কর্তৃক ডিজিএফআই থেকে শুরু করে যত বাহিনী আছে সরকারের, তাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল এবং গত ৩৬ আন্দোলনে যেভাবে আপনারা দেখেছেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে অস্ত্রধারীরা যেভাবে হামলা করেছিল, সেই রকম হামলা এদের উপর ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় হয়েছিল। সে কি হাতুড়িপেটা থেকে শুরু করে রামদা নিয়ে হকি স্টিক তো ছিলই, যেভাবে কোপাকুপি হয়েছে, হাতুড়ি দিয়ে হাড় ভেঙে দিয়েছে, এই সমস্ত ঘটনা তাদের উপর দিয়ে গেছে, আমরা দেখেছি এবং সেই সময়ও অনেককেই পঙ্গু করা হয়েছে, কোমর ভেঙে দিয়েছে, চোখ অন্ধ করে দিয়েছে। অনেক বিরূপ পরিস্থিতিতে নুরুল হক, নূর এবং রাশেদ খান সারা বাংলাদেশে ছাত্র অধিকার পরিষদ সংগঠিত করার জন্য অত্যন্ত সাহসিকতার সাথে সেই সময়ে যে ভূমিকা পালন করেছিল, তখন আমাদের জাতীয়ভাবে ঐক্যমোর্চা হয় নাই, যুগপৎ আন্দোলনও শুরু হয় নাই। বলতে গেলে তাদের এককভাবে ছাত্র অধিকার পরিষদকে সংগঠিত করার জন্য সারা দেশে ঘুরে বেরিয়েছে এবং সেখানেও হামলা হয়েছে, একের পর এক হামলা হয়েছে এবং গোপনে চিকিৎসা নিতে হয়েছে, হাসপাতালে গিয়ে হামলা করেছে আহত ছাত্রদেরকে। তারপরের ইতিহাস তো জানেন যে তাদেরকে আমরা ডাকসু ইলেকশনের ব্যবস্থা করলাম, হাইকোর্টে মামলা করে, সেই মামলাতে নির্দেশনা দেওয়া হলো অনতিবিলম্বে ডাকসু নির্বাচন করা হোক। সেই রায়ের পরে একটি নির্বাচনের ব্যবস্থা করা হলো ডাকসুতে, অন্য ইউনিভার্সিটিতে না। আমরা আশা করেছিলাম যে ডাকসুর পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটিগুলো বা কলেজ ইউনিয়নে ছাত্র সংসদ নির্বাচন হবে। তো ডাকসু নির্বাচন, আন্দোলন এবং হাইকোর্টের রায় সহ আমরা আশা করেছিলাম যে একটা ফ্রি ফেয়ার নির্বাচন হোক অন্তত ছাত্রদের মধ্যে, এবং সেই নির্বাচনের প্যানেল আপনারা দেখেছেন। ছাত্র অধিকার পরিষদ থেকে নূর এবং রাশেদ প্যানেল, বিপিজিএস এবং অন্যান্য ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছিল এবং সরকারি দলের ছাত্র সংগঠন সেই সন্ত্রাসী ছাত্রলীগও ছিল, ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে ছাত্রদলও ছিল। কি নির্বাচন!
এবং নির্বাচনে যে কীভাবে কারচুপি হয়, একটা তো 2014, 2018 আমাদের অভিজ্ঞতা হয়েছে নানানভাবে। রাতের ভোট, দিনের ভোট রাতে হয়, আমলারা নির্বাচন করে, পুলিশরা নির্বাচন করে, এগুলো আমরা দেখেছি। রেজাল্ট পাল্টে দেওয়া হয়। এখন ডাকসু নির্বাচন আশা করেছিলাম যে অন্তত এগুলো থেকে মুক্ত থাকবে, কিন্তু সেখানেও গিয়ে দেখি একই কায়দায় আগের দিন ব্যালট বক্সে ভরা হচ্ছে। এবং কারা সহায়তা করছে? আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, মহান শিক্ষকরা, প্রভো সাহেবরা। প্রত্যেকটা হলে, রোকেয়া হল বলেন, শামসুন্নাহার হল, অন্যান্য হলও ছাত্রলীগের পক্ষে সমস্ত শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উপাচার্য, কি নোংরাভাবে কাজগুলো তারা করেছে। এরা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের সম্মানিত শিক্ষক। এখনও তাদেরকে আমরা বহাল দেখি। আমরা তো মানতে পারি না যারা এইসব অন্যায় অবিচার করেছে। একটা ডাকসু নির্বাচনে রাশেদার নুরুকে হারানোর জন্য বা তাদের প্যানেলকে হারানোর জন্য এমন কিছু আকাম পাচ্ছিল না, তারা করে নাই। এবং সেই সময়ও, নির্বাচনের সময়ও তাদের উপর হামলা হয়েছে নানানভাবে। তার মধ্যে নুরু যেভাবে বেরিয়ে আসছে, রাশেদও বেরিয়ে আসতে পারত, কিন্তু আপনারা জানেন যে কী ধরনের কারচুপি শিক্ষকরা করেছে। শিক্ষক সমাজ, হাউস টিচার, প্রভোস্ট, সাধারণ শিক্ষক যারা নির্বাচনের দায়িত্বে ছিল, এবং এটাই ছিল তাদের এজেন্ডা যে হ্যাঁ নির্বাচন দিয়েছি। তখন বোধহয় আখতারুজ্জামান ভিসি ছিল, সে আরেকটা স্বৈরাচারের দোসর। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়টাকে কী পর্যায়ে নিয়েছে, পরপর কয়েকটা ভিসি 15 বছরে, তার মধ্যে আখতারুজ্জামান অন্যতম। তারই প্রত্যক্ষ সহযোগিতায় আরেকটা ঘটনা কি মনে আছে আপনাদের? এই আখতারুজ্জামান থাকার সময় আমার ভাইদের উপর আক্রমণ হইল, এবং সেই আক্রমণে তারা প্ল্যান করে ভিসির বাড়িতে হামলা করলো। কোটা সংস্কার আন্দোলনের সময় ভিসির বাড়িতে হামলা করার পর পুরা দোষ চাপাচ্ছে যারা কোটা সংস্কার আন্দোলনে ছিল আমার ভাইদের উপর। এবং এটা আমরা জানি নানক সাহেবের নির্দেশনায় ঢাকা কলেজের ছাত্রলীগের সন্ত্রাসীরা এই কাজটা করেছে, আন্দোলনকে অন্য খাতে প্রভাবিত করার জন্য। নাটক, মহানাটক আপনারা দেখেন নাই? আখতারুজ্জামানের টেলিফোন ফেসিস্ট হাসিনাকে যে আমার মেরে ফেললো, মারা যায় না, বলতে যে আমার মেরে ফেলবে। মানে সবই নাটকারী, ও জানে এটা একটা সাজানো। এবং সেটা নিয়ে একটা কমিশন হইল। আমরা বললাম এ ভিসির বাড়ির আক্রমণটা এবং আমাদের ভাইদের উপর ছাত্রদের আক্রমণের একটা কমিশন, সেই কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত পাওয়া যায়নি। আরও ইন্টারেস্টিং হচ্ছে ডাকসু নির্বাচন নিয়ে যে কমিশনটা হয়েছে, এবং সর্বোচ্চ পর্যায়ের শিক্ষকেরা, পদধারী শিক্ষক, তারা একটা রিপোর্ট দিল যে ডাকসু নির্বাচনে, হল নির্বাচনে কোনো কারচুপি হয় নাই, ঠেলা সামলান। এবার কোথায় যাব আমরা? মানে চারিদিকে একটা অন্ধকার যুগের সৃষ্টি হয়েছে একের পর এক। সেই অবস্থা থেকে বেরিয়ে তারা আজকে রাজনৈতিক মাঠে এই যে একটা দীর্ঘ সময় পার হয়ে আসছে, এটা কুসুমাচ্ছন্ন ছিল না। আজকে তারা রাজনৈতিক দল গঠন করেছে, এবং সেই রাজনৈতিক দল ইতিমধ্যেই অনেক জনপ্রিয়তা পেয়েছে, সারা জেলায় তারা ঘুরে বেড়াচ্ছে। পাশাপাশি আজকে আইনজীবী অধিকার পরিষদ একটা তারা তৈরি করেছে। আমি দেখলাম অনেক তরুণ এবং প্রতিশ্রুতিবান আইনজীবীরা এখানে আসছেন, শুধু উচ্চ আদালতের না, বিভিন্ন জেলা থেকে অনেকে আসছেন। এবং আমার খুব ভালো লাগছে যে আপনারা এখন, আমি ভিপি নূর বলতে পারি, কারণ আগে তখন ভিপি ছিল না যখন কাহিনীগুলো বলেছি। তো অনেকেই তো ঢাকা ইউনিভার্সিটি অনেক ভিপি ছিল, চাকসু রাকসু সহ, কিন্তু ভিপি নূর একজনেই হয়েছে। অন্তত এই কয় বছরে আমরা একটা ভিপি নূর তৈরি করতে পেরেছি। রাশেদকে সম্পাদক হতে দেয় নাই ডাকসুর, কিন্তু
রাশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের সাধারণ সম্পাদক। এইটা আপনারা বলতেই পারেন, কারণ আমরা কাছে থেকে তাদের সাথে ছিলাম এবং আমরা সব প্রত্যক্ষ করেছি, প্রতিদিনের ঘটনা। তো এখন তাদের নেতৃত্বে আইনজীবীরা সংগঠিত হচ্ছে, আমি খুবই আশাবাদী। কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে বলি, বাংলাদেশে আইনজীবীদের মধ্যে একসময়ই আমরা দলনিরপেক্ষভাবে কাজ করতাম, আমরা যার যার দল করতাম বা আইনজীবীদেরও সংগঠন করতাম, কিন্তু আমরা রাজনীতিটা করতাম বাইরে গিয়ে। আমরা কোর্টের ভিতর কোনো দলীয় রাজনীতি করতাম না। হ্যাঁ, এই ব্যাপারে আমরা সবাই একমত ছিলাম সে সময়ই, 80-র দশকের কথা বলছি। এবং সেই সময় আমাদের নেতা ছিল শামসুল হক চৌধুরী, বারবার সভাপতি নির্বাচিত হয়েছেন এরশাদের সময়। এবং তখন যে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন, বলতে গেলে আমরা আইনজীবীরাই কিন্তু নেতৃত্ব দিয়েছি। এবং আমরা 6 দফা রচনা করেছিলাম। শামসুল হক চৌধুরী, শহীদ ইশরাক আহমেদ, ডক্টর কামাল হোসেন, খন্দকার মাহবুবউদ্দিন, মাহবুব হোসেন, অনেক অ্যান্ড সো অন, বিরাট লিস্ট আপনি তখনকার আইনজীবীদের নেতৃত্বের। এবং বিশ্বব্যাপী আমাদের খুব সুনাম হয়েছিল যে দীর্ঘ 3 মাস আমরা কোর্ট থেকে বিরত ছিলাম। তখন যারা সরকারি দায়িত্ব পালন করত, এপিপি বলেন, পিপি বলেন, ডিএজি, এআইজি, অ্যাটর্নি জেনারেল, কোনোদিন আইনজীবীদের আন্দোলনের বিরোধিতা করে নাই। তারা কখনো এসে আমাদের প্রতিপক্ষ হয় নাই। তারা হয়তো মিছিলে মিটিংয়ে নাই, কিন্তু নৈতিকভাবে তাদের সমর্থনটা ছিল। এইটাই হলো আমাদের ঐতিহ্য। সকল আইনজীবী সমাজ দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম 80-র দশকে, এবং সেই সফলতা আমরা এনেছি। এবং এই যে কেয়ারটেকার যে ফর্মুলা, এটা কিন্তু আমরা আইনজীবীদের 6 দফার মধ্যে আমাদের আন্দোলনের ফসল আমরা এটা এখানে লিপিবদ্ধ করেছিলাম। এবং আমরাই আইনজীবীরা বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, যারা কোনোদিন মুখোমুখি হতো না, আমরা উদ্যোগ গ্রহণ করে 2 নেত্রীকে বৈঠকের পর বৈঠক করেছি। এবং সুপ্রিম কোর্টে অডিটোরিয়ামে 2 নেত্রীকে নিয়ে এসে একসাথে, এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়েও আমরা একসাথে মিটিং করেছি। অর্থাৎ জাতীয়ভাবে যাতে একটা ঐক্যবদ্ধ আন্দোলন হয় এরশাদের বিরুদ্ধে, সেই ইতিহাস আমাদের আছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে 90-র পর থেকে যখন একটা গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হলো, যখন আমাদের আরও বেশি প্রয়োজন ছিল বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা, এবং আমাদের বিচারকরা, বিচারপতিরা যাতে নির্দ্বিধায় কোনো ধরনের আঙ্গুলে হেলন, রক্তচক্ষুকে উপেক্ষা না করে ন্যায় বিচার করবে, তখন আমরা দেখলাম সরকারি দলের একটা সংগঠন হলো আওয়ামী আইনজীবী পরিষদ, অন্যদিকে না, সরকারি দলের হলো তখন বিএনপি, তারা করলো জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আর আওয়ামী লীগ করলো আওয়ামী আইনজীবী পরিষদ। এই শুরু হয়ে গেল আমাদের মধ্যে বিভাজন। হ্যাঁ, আমরা কিন্তু আর কোনো ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারলাম না। আমরা যে আইনজীবীরা এত কষ্ট স্বীকার করলাম, এবং এরশাদের সময় আমাদের প্রায় 300 আইনজীবী কারারুদ্ধ হয়েছিল। সুপ্রিম কোর্টের 13 জন শীর্ষ আইনজীবী কারারুদ্ধ হয়েছিল, কামাল হোসেন, ইশরাক আহমেদ, ব্যারিস্টার শওকত আলী খান, খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ অ্যান্ড সো অন। এগুলো তো আমাদের চোখের সামনেই হয়েছে, কিন্তু সেই ভূমিকা কিন্তু আমরা আর পরে ব্যর্থ হলাম, কারণ অনৈক্য। এখন এই যে এতগুলো বছর পার হয়ে গেল, প্রায় 30 বছরের বেশি সময় আমরা কিন্তু সেই বিভাজিত সমাজের মধ্যেই আছি। এবং এগুলো, এই বিভাজনটা আমাদেরকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে আমরা এখন নিজেদের নির্বাচনটাই করতে পারি না। এখানে অনেকেই আলোচনা করেছে। সুপ্রিম কোর্টের নির্বাচনও এখন গত 15 বছরে জবরদখল হচ্ছে।
ঢাকা আইনজীবী সমিতিও সরকারি দলের ছায়ায় ওরা একচেটিয়া করে ফেলেছে। এবং সামনে প্রেস ক্লাবের নির্বাচন দেখেন, গত 15 বছরে ওরাই শেখ হাসিনায় ঠিক করে দিত কে প্রেসিডেন্ট হবে, কে সেক্রেটারি হবে, এবং সব নির্বাচনগুলো তারা এক জায়গায় কেন্দ্রীভূত করেছে। ডাকসু তো নাই, অন্যান্য নির্বাচনও নাই, মানে উনি যারা ঠিক করে দেবেন তিনি সব ব্যাপারে। এখন আমরা বলি পার্লামেন্টে একসময় এই আইনজীবীদের আধিক্য ছিল, 60% ছিল। আজকে সেই জায়গায় আমরা 10%টা পাচ্ছি না। আজকে উল্টাটা হয়ে গেছে, 80% ব্যবসায়ী হয়ে গেছে। তাহলে আইনজীবীরা আমরা যে আইন প্রণয়নে আমরা কিভাবে ভূমিকাটা রাখবো আমরা যদি পার্লামেন্টে যেতে না পারি? সুতরাং এখন তো আইনজীবীদের লক্ষ্য হওয়া উচিত আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অধিক সংখ্যক আইনজীবীরা যাতে পার্লামেন্টে যেতে পারে এবং সরকারের বিভিন্ন জায়গায় অংশীদারিত্ব আমাদের যেন থাকে। সুতরাং রাষ্ট্র সংস্কারের ব্যাপারে আমরা কথা বলতে পারবো, সেমিনার করতে পারবো, বা কমিশন যেগুলো হয়েছে এগুলো হয়তো আমাদের মধ্যে কেউ কেউ থাকবেন, সদস্য থাকবেন, বা আমাদের কিছু মতামত তারা নেবে, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাকে পার্লামেন্টে যেতে হবে। সুতরাং আজকে আপনাদের যে যাত্রা শুরু হলো, আমাদের আইনজীবী বন্ধুরা যারা আপনাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন, আপনারা অবশ্যই রাজনীতির মাঠে থাকবেন। আর আইনজীবীদের জন্যই তো রাজনীতি। এই উপমহাদেশের আশেপাশে দেখেন, সারা বিশ্বে দেখেন, যত প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, সর্বোচ্চ পর্যায়ে হোক, সব জায়গায় আমাদের আইনজীবীরা আছে বলেই বহু জায়গায় অনেক পরিবর্তন হচ্ছে। কিন্তু সেই পরিবর্তনটা আমরা এখানে করতে, এক সময় তো যে আব্দুল হামিদ সাহেব দুঃখ করে বলছিল না যে পার্লামেন্টে একটা ব্যবসায়ীদের আড্ডাখানা হয়েছে, ক্লাব, ব্যবসায়ীদের ক্লাব, ওই ঢাকা ক্লাব, গুলশান ক্লাবের মতো, ওখানে ওই ব্যবসা বাণিজ্য নেওয়া দেওয়া, পার্লামেন্ট ক্লাব, ওই পার্লামেন্ট ক্লাবে এগুলোই হয় আর কি। তো আশা করি আপনারা যে সংগঠন শুরু করেছেন, সুসংগঠিত হচ্ছেন, আমাদের আপনাদের প্রতি অবশ্যই ব্লেসিং থাকবে, সহযোগিতা থাকবে। আগামী দিনে একটা সুস্থ ধারার আইনজীবী আন্দোলন, যেটা আপনারা কমিটমেন্ট করেছেন 11 দফা, আজকে সব কথা খুলে বললাম না, এটাও একটা জরাজীর্ণ অবস্থার মধ্যে আমরা নিয়ে গেছি এই বিচার বিভাগটাকে। এটাকে কিন্তু রক্ষা করতে হবে। আজকে মাননীয় প্রধান বিচারপতি তার রূপকল্প দিয়েছে যে তার সময় পাবেন 1.5 বছর, তার সময়ে তিনি অনেক কিছু করতে চান। সঙ্গে আবার সুর মিলিয়েছে আসিফ নজরুল সাহেব আর অ্যাটর্নি জেনারেল সাহেব। তো সব তো একই সুরে দেখলাম। তা আমরা একটু দেখি ওনারা কী পরিকল্পনা করে। এরকম কমিটমেন্ট তো বহু সময় শুনেছি। এই যে শফিক আহমেদ আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ, কি যে কথাবার্তা বলতো, হ্যাঁ, মনে হচ্ছে মানে বিচার বিভাগ বাংলাদেশে, হ্যাঁ, শেষ পর্যন্ত কিছুই করল না। তারপরে তো আনিসুল হকের অবস্থা আপনারা জানেন, সত্য মিথ্যা মিলিয়ে মানে জাতির সামনে শপথ, এরা শপথ নিয়েছে না, আত্মশপথবদ্ধ তো দেখেছেন বিচারপতিরা, তো শপথবদ্ধরা মন্ত্রীরাও যা খুশি করেছে, শপথবদ্ধ দুদক, শপথবদ্ধ পাবলিক সার্ভিস কমিশন, শপথবদ্ধ আরও কী কী আছে সবাই শপথবদ্ধ রাজনীতিবিদ হয়ে গেছে। বাইরে এইটার মধ্যে আমার ঢোকাইও না। তো বিষয়টা হচ্ছে আমরা আমাদের এর মধ্যেই থাকি। হ্যাঁ, আগামী দিনে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, অনেক আইনকানুন পরিবর্তন করতে হবে, সংবিধান পরিবর্তন বা পরিমার্জন, অনেক কিছুই আমাদের সংস্কারের প্রশ্ন এসে গেছে। এই সংস্কার, প্রত্যেকটা সংস্কার, মনে করেন না যে আমরা শুধু ওই বিচার বিভাগ নিয়ে আছি। আপনি নির্বাচন কমিশনের সংস্কারও আমার দরকার, ব্যাংকিং খাতের সংস্কারও আমার দরকার। আমি নাই কোথায়? আইনজীবীরা তো আপনারা গর্বিত হতে পারেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে আপনাদের ভূমিকা অনবদ্য এবং আপনাদের প্রয়োজন সব জায়গায়। আপনাদের বাদ দিয়ে কিচ্ছু হবে না। একটা দেশের
পলিটিক্যাল গভর্নমেন্ট এবং এখন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকেই দেখবেন আইনজীবীর সাহায্য সহযোগিতা ছাড়া চলতে পারবে না। সহযোগিতা আপনাদের কাছ থেকে আমাদের কাছে নিতেই হবে। সেই লক্ষ্যেই আপনারা মন মানসিকতা শক্ত করেন, দেশের জন্য, সমাজের জন্য, বিচার বিভাগের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও যাতে আপনারা ভূমিকা রাখতে পারেন, সেই জন্য আমি বলবো আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। আপনাদের জন্য জাতি অপেক্ষা করছে। ধন্যবাদ। ধন্যবাদ সুব্রত চৌধুরী স্যারকে। আমাদের মাঝে